বিন্দু আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় পঞ্চম অধ্যায় হিসাব বিজ্ঞানের নীতিমালা এই বিষয়ে একটু আলোকপাত করব। আমরা জানি হিসাব বিজ্ঞান একটি পেশা এবং এই পেশাটি সারা পৃথিবীব্যাপী ব্যাপক, অর্থাৎ হিসাব বিজ্ঞানটাকে সারা পৃথিবীতে যারা হিসাব বিজ্ঞান পেশায় নিয়োজিত তাদের কার্যকলাপ যাতে সমজাতীয় হয়, একইভাবে হয়ে থাকে, এই জন্য পৃথিবীর সকল হিসাব বিজ্ঞানী, সকল দেশের যে হিসাব বিজ্ঞানীদের যে সংস্থা আছে তাদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য হিসাব বিজ্ঞানের যে নীতিমালা, যেটাকে আমরা সংক্ষেপে গ্যাপ বলি, অর্থাৎ এই গ্যাপ ইংরেজিতে যেটাকে বলা হয় জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, বাংলায় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালাকে অনুসরণ করে হিসাব বিজ্ঞান পেশাটাকে পরিচালনা করতে হয়, যাতে করে পৃথিবীর সকল যে রিপোর্টগুলো তৈরি করা হয়, যে প্রয়োগ করা হয়, তার ভিতরে যাতে সামঞ্জস্যতা থাকে। তো এই গ্যাপ বা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল এটাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে অনুমান, বা এটাকে আমরা বলি ধারণা। দ্বিতীয়টা হচ্ছে নীতিমালা, আর তিন নম্বরটা হচ্ছে সীমাবদ্ধতা। তো এই ধারণা বা অনুমানকে বলা হচ্ছে পিলার। একটা বিল্ডিং যেরকম ফাউন্ডেশন, একটি বিল্ডিং তৈরি করতে হলে যেরকম পিলার প্রয়োজন হয়, প্রথমে ফাউন্ডেশন প্রয়োজন হয়, তা হিসাব বিজ্ঞান পেশার ফাউন্ডেশনটা হচ্ছে বলা হচ্ছে ধারণা। এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে অপারেটিং গাইডলাইন, অর্থাৎ পরিচালনা করতে হবে কিভাবে সেই গাইডলাইন। এটা ভিত্তি, এটি গাইডলাইন। আর এই গাইডলাইন বা নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলে তার সমাধান দিবে হচ্ছে সীমাবদ্ধতা। তো একে অপরের সাথে জড়িত। তাহলে এই অনুমান আবার আছে, চারটি অনুমান আছে, নীতিমালা আছে চারটি, সীমাবদ্ধতা আছে চারটি। তাহলে আমরা প্রথমে অনুমানগুলো লিখি। প্রথমটা হচ্ছে পৃথক ব্যক্তি সত্তা, পৃথক সত্তা। দুই নম্বরটা হচ্ছে আর্থিক মূল্য। তিন নম্বরটা চলমান প্রতিষ্ঠানের ধারণা। চার নম্বর হিসাবকাল ধারণা। আমরা এটা পরবর্তীতে এটা আলোচনা করব, লিখে রাখি। এবার নীতিমালা। নীতিমালা চারটি। প্রথমটি হচ্ছে ক্রয় মূল্য নীতি। আয় স্বীকৃত নীতি। মিলকরণ নীতি। আর চার নম্বর পূর্ণ প্রকাশ নীতি। তাহলে আমরা প্রথমে বলছিলাম ধারণাগুলো চারটি হচ্ছে হিসাব বিজ্ঞানের চারটি পিলার, ফাউন্ডেশন। এই চারটি ধারণার উপরে হিসাব বিজ্ঞান পেশাটা প্রতিষ্ঠিত। আর এই ধারণার উপর ভিত্তি করে অপারেটিং গাইডলাইন বা পরিচালনা কিভাবে আমরা প্রয়োগ করব নীতিগুলো, সেই হিসাব বিজ্ঞান বিষয়টাকে প্রয়োগ করার জন্য এই নীতিগুলো আমরা প্রয়োগ করে থাকি। এগুলো মেনে চলতে হয়। আর এই সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা এই সীমাবদ্ধতাগুলোকে প্রয়োগ করি।
তো সীমাবদ্ধতাগুলোর প্রথমটা হচ্ছে রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতা ইংরেজিতে কনজারভেটিজম বলা হয়। 2 নম্বর বস্তুনিষ্ঠতা। 3 নম্বর ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, ইংরেজিতে, বাংলায় বলা হয় হচ্ছে ব্যবসা প্রকৃতি। আর 4 নম্বরটা হচ্ছে কস্ট বেনিফিট, ব্যয় সুবিধা। তা আমরা এখন আসবো হচ্ছে এই 12টা একটু ব্যাখ্যায় আসবো যে আসলে এটা কিভাবে আমরা আমাদের হিসাব বিজ্ঞান পেশায় এই 12টা আমরা ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে পৃথক ব্যক্তি সত্তার ধারণা বা পৃথক সত্তার ধারণা। এই পৃথক সত্তার ধারণাটা অনুপাতে আমরা বলে থাকি যে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার মালিক থেকে একটি পৃথক অস্তিত্বের অধিকারী, অর্থাৎ মালিক ব্যবসা থেকে আলাদা। অর্থাৎ মালিক একটি পক্ষ, ব্যবসা একটি পক্ষ। মালিকের একটা নিজস্ব অস্তিত্ব আছে, ব্যবসায়ের একটা নিজস্ব অস্তিত্ব আছে। এই পৃথক ব্যক্তি সত্তার ধারণা অনুসারে হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণ A সমান L প্লাস OE এটা প্রতিষ্ঠিত। অর্থাৎ এই এটাকে বলছি আমরা ব্যবসায়ের সব সম্পত্তি, এবং ব্যবসায়ের যে সম্পত্তিটা বা ব্যবসায়ের যে সম্পদ, এই সম্পদটা দুইটা উৎস থেকে আসতে পারে, একটা হচ্ছে আউটসাইড আর একটা হচ্ছে মালিক পক্ষ। অর্থাৎ এটা ব্যবসায়ের অস্তিত্ব, এটা হচ্ছে পাওনাদারের অস্তিত্ব, এটা মালিকের অস্তিত্ব। এই পৃথক ব্যক্তি সত্তা অনুসারে মালিক থেকে ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, এবং একই মালিকের যদি একাধিক ব্যবসা থাকে তাহলে ওই একাধিক ব্যবসা একে অপর থেকে পৃথক। এটা একটি এই ধারণার উপর প্রতিষ্ঠিত। আর্থিক মূল্যের একক ধারণা। এই আর্থিক মূল্যের একক ধারণাটা হচ্ছে এরকম যে হিসাব বিজ্ঞানের আওতায় একটা প্রতিষ্ঠানের সকল ঘটনাকে আমরা হিসাবের আওতায় আনতে পারি না। আমরা হিসাবের আওতায় সেই সমস্ত বিষয়বস্তুকে নিয়ে আসবো যেগুলো অর্থের মূল্যে পরিমাপযোগ্য। অর্থের মূল্যে পরিমাপ করা যায় না, অর্থের মূল্য দ্বারা প্রকাশ করা যায় না, এরকম অনেক ঘটনা প্রতিষ্ঠানে ঘটে থাকে যেগুলো হিসাবের আওতায় আসবে না। যেরকম আমরা উদাহরণ আমরা সীমাবদ্ধতাও বলতে পারি একটু হিসাব বিজ্ঞানের। যেরকম একটি দক্ষ ব্যবস্থাপক, একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিন চাকরি করা দক্ষ ব্যবস্থাপক, যে প্রতিষ্ঠানের ভালো মন্দ সবকিছু জানে, হঠাৎ করে তিনি একটি দুর্ঘটনায় মারা গেল, যেটা ব্যবসায়ের জন্য অপূরণীয় ক্ষতি, প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, কিন্তু এটা আমরা হিসাবের আওতায় আনতে পারি না। কারণ কি, এই যে ক্ষতিটা, এটা কত টাকার ক্ষতি, এটা আমরা পরিমাপ করতে পারি না, অর্থ মূল্য দ্বারা পরিমাপযোগ্য নয়, এই জন্য এটা আমরা আনতে পারি না। তাহলে আসলো পৃথক ব্যক্তি সত্তা এবং আর্থিক মূল্যের ধারণা। চলমান প্রতিষ্ঠানের ধারণা। এই চলমান প্রতিষ্ঠানের ধারণাটা এমন যে একটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল ধরে চলবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যাত্রার পরে এটার কোনো শেষ নাই, এটা ধরে নেওয়া হয়। তার মালিকানা পরিবর্তন হতে পারে, তার মালিক মারা যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠানটা অনির্দিষ্ট কাল ধরে চলবে, এটা ধরে নিয়ে আমাদের হিসাব প্রক্রিয়াটা রাখতে হয়। এবং এই চলমান প্রতিষ্ঠানের ধারণার আলোকেই আমরা মূলত স্থায়ী সম্পত্তি ক্ষেত্রে তার অবচয়টাকে বাদ দিয়ে আমরা লিপিবদ্ধ করি, এবং চলতি সম্পত্তির ক্ষেত্রে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের ভিতরে যেটি কম সেইটাকে আমরা লিপিবদ্ধ করে থাকি। এরপরে আসি আমরা হিসাবকাল ধারণা। এই চলমান প্রতিষ্ঠানের ধারণার সাথে হিসাবকাল ধারণাটা জড়িত, কারণ যেহেতু প্রতিষ্ঠানটা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে, ব্যবসা অনির্দিষ্টকাল ধরে চলবে, কিন্তু এই ব্যবসার ফলাফল নির্ধারণের ক্ষেত্রে অনির্দিষ্টকাল ধরে একজন মালিকের পক্ষে বসে থাকা সম্ভব না। তার ফলাফলটা কি এটা জানার প্রয়োজন হয়, এই জন্য তার অনির্দিষ্ট সময়কালকে কিছু নির্দিষ্ট সময়কালে ভাগ করা হয়, সেটাকে আমরা বলছি হিসাবকাল। সেটা হতে পারে 1 মাস, হতে পারে 2 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর। এই হিসাবকাল অর্থাৎ অনির্দিষ্টকাল সময়টাকে
তার বিভিন্ন মেয়াদে ভাগ করাকে আমরা বলছি হিসাবকাল। এবং এই হিসাবকালে ভিতরে প্রতিষ্ঠান অপারেটিং পরিচালনার ফলে একটি প্রতিষ্ঠান লাভ হলো না লস হলো এটা যাচাই করা হয়। অর্থাৎ আয় বিবরণী, যেটা আমরা ফলাফল বলি একটা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি, এটা নির্ণয় করা হয় হিসাবকাল ধারণার উপর ভিত্তি করে। আর আর্থিক অবস্থার বিবরণী উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়েছে চলমান প্রতিষ্ঠানের ধারণার উপর ভিত্তি করে। এই হিসাবকাল ধারণা অনুসারে আমাদের যে নমিনাল অ্যাকাউন্টগুলো আছে, নামিক হিসাবগুলো আছে, অর্থাৎ আয় এবং ব্যয়বাচক খরচবাচক হিসাব আছে, সেগুলোকে বন্ধ করে দিয়ে আর একটা ফলাফল নির্ণয় করা হয়, সেটাকে আমরা বলি নিট লাভ বা নিট ক্ষতি। তো এইটা গেল হচ্ছে আমাদের ধারণা বা অনুমান। এবার আমরা আসি নীতিমালা। প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য নীতি। এই ক্রয় মূল্য নীতি অনুসারে স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা এখন বলতে পারবো যে ক্রয় মূল্য নীতিটা প্রয়োগ করা হয়েছে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্ষেত্রে। এই ক্রয় মূল্য নীতির মূল কথা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি বা স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে বা অর্জন মূল্য। এখন এই অর্জন মূল্যটা কি? এই অর্জন মূল্যটাকে আমরা বলতে বুঝি সম্পত্তির মূল্য, সম্পত্তি আনা খরচ এবং সম্পত্তি প্রতিস্থাপন খরচ এবং এর দলিল মূল্য। অর্থাৎ একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে বা ক্রয়ের পূর্ব থেকে শুরু করে ব্যবহার উপযোগী করতে পর্যন্ত যত টাকা খরচ হবে সবগুলো স্থায়ী সম্পত্তির ভিতরে অন্তর্ভুক্ত হবে। যেমন একটি যন্ত্রপাতি যদি আমরা আমদানি করি বিদেশ থেকে, তাহলে সেই আমদানিকৃত যন্ত্রের ক্রয় মূল্য, যন্ত্রটি আনার জন্য যে শুল্ক, সেই শুল্ক যেটাকে আমরা বলি আবগারি শুল্ক, তারপরে বা ইম্পোর্ট ডিউটি, তারপরে সেটা আনায়ন খরচ, এবং তার সাথে যদি ভ্যাট প্রদান করতে হয় তাহলে ভ্যাট, এবং সেই সম্পত্তিকে সংস্থাপন, যন্ত্রটি সংস্থাপন করতে যে ব্যয় হবে সবকিছু যোগ করে আমরা সম্পত্তির মূল্যটাকে নির্ধারণ করব। এখন এর পরবর্তীতে যদি আমরা এসে দেখি যে এই সম্পত্তির বাজার মূল্যটা বৃদ্ধি পেয়েছে 2 বছর পরে বা 3 বছর পরে, তাহলে এই সম্পত্তির মূল্যটা কি মূল্যে লিপিবদ্ধ হবে? আর্থিক বিবরণীতে। এই ক্ষেত্রে ক্রয় মূল্য নীতি বলছে যে এই সম্পত্তির বাজার মূল্য যাই হোক না কেন, এই সম্পত্তিটা লিপিবদ্ধ ক্রয় মূল্য নীতি অনুসারে লিপিবদ্ধ করতে হবে ক্রয় মূল্যে বা অর্জন মূল্যে। অর্থাৎ বাজার মূল্য যদি হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলেও কিন্তু সেটা লিপিবদ্ধ হবে ক্রয় মূল্যে। স্থায়ী সম্পত্তি আয় স্বীকৃত। এই নীতি অনুসারে হিসাবকাল অনুসারে আমরা বলছিলাম যে আয় এবং ব্যয় নির্ধারণ করা হয়। এখন আয় এবং ব্যয় কত টাকা সেটা নির্ধারণ করে দেবে আয় স্বীকৃত নীতি। অর্থাৎ আয় স্বীকৃত নীতি অনুসারে একটি প্রতিষ্ঠানের 1 বছরের একটি হিসাবকালের আয় লিপিবদ্ধ করতে হবে। একটি হিসাবকালে আয় স্বীকৃত নীতি অনুসারে প্রতিষ্ঠানের আয়টা লিপিবদ্ধ হবে। এখন প্রশ্ন হচ্ছে আয় স্বীকৃত নীতি কি বলছে? আয় স্বীকৃত নীতি বলছে হিসাবকালের সময় যতটুকু আয় অর্জিত হলো সেই পরিমাণ আয় লিপিবদ্ধ করতে হবে। এখন এই কথাটা একটু জটিল মনে হতে পারে। আয় অর্জিত আমরা কিভাবে করব? আয় অর্জিত বলতে আমরা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবো। যেরকম আমরা পণ্য বিক্রি করলাম, এখানে লিখি পণ্য বিক্রয় 10,000 টাকা, কিন্তু এই টাকাটা আমরা পাইনি, অর্থাৎ বাকিতে বিক্রয় করছি। এখন পণ্য কিন্তু আমরা বিক্রয় করে ফেলেছি, পণ্যটা কিন্তু আমরা হস্তান্তর করে ফেলেছি, কিন্তু আমরা নগদে পাইনি। হিসাবটা আয় স্বীকৃত নীতি বলছে যদিও আমরা এটা নগদে পাইনি, যেহেতু আমরা পণ্যটা বিক্রয় সংগঠিত হয়েছে আমাদের, এটাকে আয় হিসাবে করতে হবে। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। পণ্য বিক্রয় হয়নি কিন্তু আমরা অগ্রিম পেয়েছি। যে আমরা ডিসেম্বর মাসের 29 তারিখে 10,000 টাকা অগ্রিম গ্রহণ করলাম একজন গ্রাহকের কাছ থেকে, একজন কাস্টমারের কাছ থেকে, যার পণ্যটা আমরা প্রদান করব জানুয়ারি মাসের 5 তারিখে। এখন এখানে প্রশ্ন হচ্ছে কি, জানুয়ারি মাসে আমরা পণ্য প্রদান করব কিন্তু আমরা অগ্রিম টাকা 10,000 গ্রহণ করেছি। এখন আয় স্বীকৃত নীতি বলছে এটি আয় হয়নি, এটি দায়, এটি
দায়, দেনা, কারণ এটা অব্লিগেশন টু পে, এটার ফলাফল পরবর্তীতে আমাদেরকে পণ্য দিতে হবে তাদের। এই জন্য বাকিতে বিক্রয় কে আয় হিসাবে গণ্য করা হবে, কিন্তু অগ্রিম প্রাপ্তি, বিক্রয় বাবদ বা সেবা বাবদ অগ্রিম প্রাপ্তিকে আমরা আয় হিসাবে গণ্য করতে পারবো না আয় স্বীকৃত নীতি অনুসারে। তাহলে আমরা বলছিলাম আয় স্বীকৃত নীতি অনুসারে যতটুকু আয় অর্জিত হবে, অর্থাৎ যতটুকু কাজ আমরা সম্পাদন করব, সেইটুকুই শুধু আমাদের আয় হিসাবে গণ্য হবে। এই আয় হিসাবে গণ্য করার জন্য নগদ টাকার লেনদেন গুরুত্বপূর্ণ নয়। নগদ টাকার লেনদেন হয়েও সেটা আয় হিসাবে গণ্য না হতে পারে, আবার নগদ টাকার লেনদেন হয়নি কিন্তু সেটাকে আমরা আয় হিসাবে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ আমরা যদি কাজ করে থাকি, সেবা প্রদানকারী ব্যবসার ক্ষেত্রে হচ্ছে যদি আমরা সেবা প্রদান করি তাহলে সেটা শুধুমাত্র আয় হিসাবে গণ্য হবে। আর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য যদি বিক্রয় হয় সেটা নগদে এবং ধারে, সেটাকে আমরা আয় হিসাবে গণ্য করব। যদি আমরা পণ্য সরবরাহ না করি সেটাকে আমরা আয় হিসাবে গণ্য করতে পারব। ক্লিয়ার? এরপর আসছে মিলকত। ইংরেজিতে এটাকে বলা হয়েছে ম্যাচিং প্রিন্সিপাল। মিলকত ইংরেজিতে বলে এক্সপেন্স ফলো দা ইনকাম। এক্সপেন্স ফলো দা ইনকাম, খুব সহজ একটা কথা। অর্থাৎ খরচ আয়কে অনুসরণ করবে, খরচ আয়কে অনুসরণ করবে, মিল করতে হবে। কার সাথে কার মিল করতে হবে? আয়ের সাথে খরচ মিল করতে হবে। এখন আয়ের সাথে খরচ কিভাবে মিল হবে? এই নীতি বলছে যতটুকু আয় অর্জিত হয়েছে এবং এই আয় অর্জন করার জন্য যতটুকু খরচ সংগঠিত হয়েছে সেটাকে আমাদের খরচ হিসাবে গণ্য করতে হবে। কথাটা একটু জটিল, আবার ভেঙে বলি যে একটি আর্থিক বছরে যত টাকা আয় সংগঠিত হলো এবং এই আয় সংগঠিত হওয়ার জন্য প্রতিষ্ঠানের যতটুকু খরচ সংগঠিত হয়েছে সেটাকেই খরচ হিসাবে গণ্য করতে হবে, এর কম বা বেশি করা যাবে না। ধরি বিজ্ঞাপন, একটি পণ্য বিক্রয় করার জন্য আমরা বিজ্ঞাপন বাবদ 10,000 টাকা প্রদান করলাম, কিন্তু এই বিজ্ঞাপন যে প্রতিষ্ঠানটা আমাদের বিজ্ঞাপন প্রচার করছে এককালীন তাকে আমরা 10,000 টাকা প্রদান করছি, কিন্তু তার সাথে আমাদের চুক্তি 2 বছরের। কয় বছর? 2 বছর। অর্থাৎ এই 10,000 টাকা হচ্ছে 2 বছরের জন্য প্রদান করছে। তাহলে যদিও আমরা নগদ এই বছরে 10,000 টাকা প্রদান করছি, কিন্তু এখান থেকে আমরা সুবিধা পাবো হচ্ছে 2 বছর যাব। তাহলে এই যে 2 বছর ধরে আমরা সুবিধা গ্রহণ করব, এই জন্য যখন একটি হিসাবকালের জন্য আমরা হিসাব সংগঠন হিসাব আয় বিবরণী তৈরি করব, তখন এই 10,000 টাকাকে আমরা খরচ হিসাবে দেখাবো। এখানে আমরা খরচ হিসাবে দেখাবো 5,000 টাকা, কারণ 2 বছরের জন্য যদি 10,000 টাকা হয় তাহলে 1 বছরের জন্য আমাদের খরচ হচ্ছে 5,000 টাকা। তাহলে 1 বছরে যত টাকা আমরা আয় সংগঠন করছি, আয় অর্জন করছি, সেই আয় অর্জন করতে যে আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে কত টাকা? 5,000 টাকা। সেই 5,000 টাকা আয় হিসাবে দেখাবো। ঠিক একই ভাবে যদি একটি আর্থিক বছরে কর্মচারীদের বেতন 10,000 টাকা নগদ প্রদান করছি, 2 মাসের ধরে 2 মাসের বেতন 2,000 টাকা বকেয়া আছে। হিসাবকাল যখন আমরা শেষ করব, যখন আমরা খরচ হিসাবে গণ্য করব বেতন, এই বেতন খাতে আমাদের খরচ দেখাতে হবে 12,000 টাকা। কারণ কি? যদিও এই 2,000 টাকা আমরা নগদে প্রদান করি নাই, কিন্তু এই 2,000 টাকা এই বছরেরই খরচ। তাহলে কি দাঁড়ালো? যে আয় এবং খরচ যে ক্ষেত্রে আমরা একটি হিসাবকালের ভিতরে যে কত টাকা আয় হবে প্রকৃত, সেটাকে আয় হিসাবে দেখাইতে হবে। ঠিক একইভাবে প্রকৃত খরচ যত টাকা হবে সেটা খরচ হিসাবে দেখাইতে হবে। যদি অগ্রিম করি তাহলে সেটা বিয়োগ করে দেখাইতে হবে, আর যদি বকেয়া থাকে তাহলে যোগ করে দেখাইতে হবে। তাহলে আয় এবং খরচের ক্ষেত্রে নগদ টাকার লেনদেনের কোনো গুরুত্ব নাই। বকেয়া থাকলেও সেটা খরচ, আবার অগ্রিম যদি আমরা করে থাকি তাহলে সেটা এই বছরের আয় বা খরচ হিসাবে গণ্য হবে না, সেটা পরবর্তী বছরে চলে যাবে। এটা গেল মিলকত। আচ্ছা, পূর্ণ প্রকাশ নীতি বলছে যে হিসাব বিজ্ঞান প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ হিসাব প্র্যাকটিসের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কোনো তথ্য গোপন করা যাবে না। কেন কোনো তথ্য গোপন করা যাবে না? আমরা জানি যে হিসাব বিজ্ঞানের কিছু ব্যবহারকারী আছে, 2 ধরনের ব্যবহারকারী আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক
বা এক্সটার্নাল ইউজার। এই তথ্যগুলো অভ্যন্তরীণ ব্যবহারকারী পূর্ণ প্রকাশ নীতি প্রয়োগ না করলেও সে জানে, কারণ সে ভিতরে আছে, প্রতিষ্ঠানের ভিতরে আছে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাথে জড়িত আছে। কিন্তু আর্থিক বিবরণীতে যদি কোনো তথ্য গোপন করা হয় তাহলে যে এক্সটার্নাল ইউজার আছে তাহলে সে তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এমন দেখা যেতে পারে ওই যে তথ্যটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু একজন বিনিয়োগকারীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য এই পূর্ণ প্রকাশ নীতি বলছে যে কোনো তথ্য গোপন করা যাবে না, সকল তথ্য প্রকাশ করতে হবে। এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমরা ধরে নিতে পারি যে আদালতে বিচারাধীন মামলা, ধরে নিই যে একটি শ্রমিক সংগঠন তাদের ক্ষতিপূরণের জন্য প্রতিষ্ঠানের নামে একটি মামলা করছে। এই মামলাটা আদালতে বিচারাধীন আছে, 1 লাখ টাকা বা 2 লাখ টাকার একটা তাদের দাবি বিচারাধীন আছে। এটা আদালত যদি রায় না দেওয়া পর্যন্ত এটা কিছু মানে কোনো ফলাফল বহন করছে না, কিন্তু আমাদের কাছে এটা মনে হতে পারে। কিন্তু বলা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে এটা পূর্ণ টাকারে অর্থাৎ আর্থিক বিবরণীর নিচে নোট আকারে দেখাই দিতে হবে। অর্থাৎ এই তথ্যটা যদি কেউ কোনো বিনিয়োগকারী তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নিতে চায় তাহলে যেন সে নিতে পারে। অর্থাৎ পূর্ণ প্রকাশ নীতি বলছে হিসাব বিজ্ঞান প্র্যাকটিসের ক্ষেত্রে, হিসাব বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে কোনো তথ্য গোপন করা যাবে না। এটাও আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের নীতিমালা সম্পর্কে। এরপরে আসবো সীমাবদ্ধতা। আমরা বলছিলাম যে অপারেটিং গাইডলাইন অর্থাৎ কোনো মানে হিসাব কাজ পরিচালনার ক্ষেত্রে আমরা এই নীতিগুলো প্রয়োগ করব, কিন্তু এই নীতিগুলো সবসময় প্রয়োগ করা অনেক সময় সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? সেই সমস্যাগুলো সমাধান করবে হচ্ছে এই সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার ভিতরে বলছে রক্ষণশীলতা প্রথমটা। এখন এই রক্ষণশীলতাটা কি? রক্ষণশীলতা হচ্ছে আয় স্বীকৃত নীতির সীমাবদ্ধতা। তো আয় স্বীকৃতি নীতি কি বলছে? আয় স্বীকৃতি নীতি বলছে যে এই বছরে যত টাকা আয় অর্জিত হয়ে যাবে সেটাকে আয় হিসাবে দেখাতে হবে। কিন্তু রক্ষণশীলতা এসে বলছে যে না, সম্ভাব্য আয়কে আয় হিসাবে দেখানো যাবে না। সম্ভাব্য আয় আয় হবে না, আয় না। রক্ষণশীলতা বলছে সম্ভাব্য আয়কে আয় হিসাবে দেখানো যাবে না, কিন্তু সম্ভাব্য যদি খরচ হয় বা ক্ষতি সেটা খরচ হিসাবে গণ্য হবে। তাহলে রক্ষণশীলতা নীতি, আয় স্বীকৃতি নীতি এবং মিলকরণ নীতি এই দুইটাকে সমন্বয় করে রক্ষণশীলতা আসছে। যে এই দুটার কিছু সীমাবদ্ধতা প্রতিষ্ঠানটাকে কিছু মানে রক্ষা কবচ দিচ্ছে রক্ষণশীলতা। কেন? ধরে নিই আমরা যে আমরা বাকিতে বিক্রয় আয় স্বীকৃতি নীতির অনুসারে বিক্রয় হারে 10 লাখ টাকা, এই বছরে এটি আদায় হবে না, এই টাকাটা আদায় হয়ে যাবে পরবর্তী বছরে হবে। কিন্তু পরবর্তী বছরে পূর্ণ 10 লক্ষ টাকায় যে আমরা আদায় করতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। এখন যদি এটাকে পুরো 10 লাখ টাকাকে আমরা আয় হিসাবে দেখাই, দেখি কিভাবে প্রভাব পড়ে। 10 লাখ টাকাকে যদি আমরা পুরো আয় হিসাবে দেখাই তাহলে 10 লাখ টাকায় হবে নিট লাভ, বেড়ে যাবে। এখন এই 10 লাখ টাকা যদি নিট লাভ বৃদ্ধি পায়, পরবর্তীতে এই নিট লাভ থেকে একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেওয়া হবে। শেয়ার হোল্ডাররা লভ্যাংশ হিসাবে টাকাটা নিয়ে নেবে। কিন্তু পরবর্তীতে এসে দেখা গেল এই 10 লাখ টাকা থেকে 20,000 টাকা আদায় হয়নি, কিন্তু এই 20,000 টাকা আয়ের ভিতরে আছে। আয়ের ভিতরে আছে মানে নিট লাভের ভিতরে আছে, নিট লাভের ভিতরে আছে মানে হচ্ছে লভ্যাংশের ভিতরে আছে। তাহলে এই লভ্যাংশটা তারা কোথা থেকে পেয়ে গেল? খরচ কম দেখানোর কারণে অর্থাৎ আয় বেশি দেখানোর কারণে মূলধন থেকে একটা অংশ শেয়ার হোল্ডারদের মাঝে চলে যেতে পারে। এই যে এই ঝুঁকিটাকে মোকাবেলা করার জন্য, ঝুঁকি থেকে প্রতিষ্ঠানটাকে বাঁচানোর জন্য আসতে হচ্ছে রক্ষণশীলতা। রক্ষণশীলতা বলছে যদি এরকম মনে হয় যে সম্ভাব্য আয়ের কোনো অংশ আদায় হবে না, তাহলে সেটাকে সম্ভাব্য খরচ হিসাবে দেখায়া দেওয়া যেতে পারে, যেটাকে আমরা কেতাবের ভাষায়, হিসাব বিজ্ঞানের ভাষায় বলি অনাদায়ী পাওনা সঞ্চয়। অনাদায়ী দেনা বা পাওনা সঞ্চয় হিসাবে, খরচ হিসাবে আপাতত দেখে রাখতে পারি। আচ্ছা, কিন্তু বলছে সম্ভাব্য খরচ অনাদায়ী পাওনা সঞ্চয়,
এই যে এখান থেকে আমরা ধরে নিলাম যে 20,000 বা 40,000 বা 50,000 টাকা 10 লাখ টাকা থেকে আদায় হবে না, সেটাকে খরচ হিসাবে দেখাই দেব রক্ষণশীল নীতি। ফলে প্রতিষ্ঠানটা এখন আপাতত ক্ষতির সম্মুখীন হলেও পরবর্তীতে এই 20,000 টাকা যদি তার আদায় হয়েও যায়, সেটা পরবর্তী বছরের আয় হিসাবে গণ্য হবে, কিন্তু ঝুঁকিটা কম হবে। ঠিক একইভাবে সমাপনী মজুত পণ্য, যেটা আমরা বলি সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্য আয়ের উপরে প্রভাব ফেলে, কারণ বিক্রিত পণ্যের ব্যয় যখন আমরা নির্ণয় করি তখন সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেখানো হয়। এখন এই সমাপনী মজুত পণ্যের ভিতরে দুইটা মূল্য থাকতে পারে, একটা হচ্ছে বাজার মূল্য আর একটা হচ্ছে ক্রয় মূল্য। এখন এই দুইটা মূল্যের ভিতরে দেখা যাচ্ছে একটা হচ্ছে বাজার মূল্য 10,000 টাকা আর ক্রয় মূল্য আমরা ধরে নিই 8,000। এখন রক্ষণশীল নীতি বলছে সমাপনী এই রক্ষণশীল নীতি বলছে বাজার মূল্য এবং ক্রয় মূল্যের ভিতরে যেটি কম সেটা দেখাতে হবে। কেন কম দেখাতে হবে? সমাপনী মজুত পণ্যের মূল্য যদি আমরা বেশি দেখাই তাহলে এটা লাভ বেশি দেখাবে, সরাসরি নেট লাভের উপর এটা প্রভাব বিস্তার করে। যদি আমরা লাভ বেশি দেখাই একইভাবে, লাভ বেশি দেখাইলে ওই আমাদের গণসংস্কৃতির মতো লাভ বেশি দেখাইলে আমাদের নিট লাভ বেশি হয়ে যাবে। যদি নিট লাভ বেশি হয়ে যায় তাহলে লভ্যাংশের একটা নিট লাভের একটা অংশ লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদের মাঝে চলে যেতে পারে, আর এটা মূলত চলে যাবে হচ্ছে যদি প্রকৃত লাভ না হয় তাহলে মূলধনের অংশ থেকে টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রক্ষণশীল নীতি মূলধনকে প্রোটেক্ট করার জন্য, মূলধনের কে অক্ষত রাখার জন্য রক্ষণশীল নীতি বলছে সম্ভাব্য আয়কে আয় হিসাবে গণ্য করা যাবে না, কিন্তু সম্ভাব্য খরচ বা ক্ষতি যদি হয় তাহলে সেটাকে ক্ষতি হিসাবে দেখাই দিতে হবে। এটা হচ্ছে রক্ষণশীল নীতির মূল কথা। এরপরে আসলে আমরা বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা কি? বস্তুনিষ্ঠতা ঠিক ক্রয় মূল্য নীতির একটি সীমাবদ্ধতা। ক্রয় মূল্য নীতি কি বলছে? ক্রয় মূল্য নীতি বলছে যে স্থায়ী সম্পত্তিতে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করাইতে হবে, এবং ওই সময় একটু বলা হয় যে আমরা 1 লক্ষ টাকার একটি সম্পত্তি ক্রয় করলাম, এটা প্রথম বছরে 1 লক্ষ টাকা খরচ হিসাবে দেখানো যাবে না, এটাকে সম্পদ হিসাবে গণ্য করতে হবে, এবং এটা এই সম্পত্তি একটা আনুমানিক আয়ুষ্কাল ধরে, এটা এই সম্পত্তির যে আয়ুষ্কাল আছে এই আয়ুষ্কালের মাঝে তার জীবনকালের ভিতরে এই টাকাটাকে অবচয় হিসাবে খরচ ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এটা যদি আমরা ধরে নিই যে 10 বছর চলবে তাহলে 10,000 টাকা করে প্রতি বছর আমরা অবচয় দেখাবো। তাহলে প্রথম বছরের 1 লক্ষ টাকা সম্পত্তি, প্রথম বছরে 10,000 টাকা অবচয় মানে খরচ, পরবর্তী বছরে 90,000 টাকা সম্পত্তি, 10,000 টাকা অবচয়, 80,000 টাকা থাকবে সম্পত্তি। এইভাবে আস্তে আস্তে 10 বছর শেষে এই সম্পত্তির মূল্য 0 হয়ে যাবে। অর্থাৎ ক্রয় মূল্য নীতি বলছে স্থায়ী সম্পত্তি ক্রয় করে সেটাকে সম্পদ হিসাবে দেখাইতে হবে এবং এর বিপরীতে অবচয় চার্জ করতে হবে। তো বস্তুনিষ্ঠতা বলছে যে স্থায়ী সম্পত্তি অনেক সময় সম্পত্তি হিসাবে না দেখিয়ে এটা খরচ হিসাবে দেখানো যায়। কখন? বলছে যদি এমন কোন সম্পত্তি ক্রয় করা হয় যে সম্পত্তির মান মানে মূল্যমান দাম অনেক কম এবং সেটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগকারী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, সেই ক্ষেত্রে এটাকে সম্পত্তি হিসাবে না দেখায় চলতি বছরে খরচ হিসাবে আমরা দেখাই দিতে পারি। যেরকম যে একটি স্টিলের স্কেল বা ক্যালকুলেটর, এগুলো একের অধিক বছরে ব্যবহার করা যায়, এটার ইউটিলিটি কিন্তু 1 বছরের ভিতরেই শেষ হয় না, কিন্তু এদের মূল্যমান অনেক কম। এটা আমরা ধরে নিতে পারি 50 টাকা, ক্যালকুলেটরের দাম 450 টাকা, এই হচ্ছে 500 টাকা। তো এই যে 500 টাকাটা, এই টাকাটা একটা প্রতিষ্ঠানের জন্য এতটাই অল্প যে যেটা দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে গণ্য করে এবং প্রতি বছরের অবচয় ধার্য করে হিসাবের কলেবর বাড়ানো কোনো যৌক্তিকতা আসে না। তাই বলছে যে এইরকম যদি কোনো সম্পত্তি হয় যেটা দীর্ঘমেয়াদী ব্যবহার যদিও করা যায় তবুও তার দাম বা ভ্যালু এতটাই কম যেটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখে না, সেক্ষেত্রে আমরা হিসাবের কলেবর একটু কমায় রাখার জন্য প্রথম বছরে এটা খরচ হিসাবে দেখাই দিতে পারি। এটা ওই অবচয় সম্পত্তি এত কিছু বিবেচনা করার প্রয়োজনীয়তা নাই। এরপর আছে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস, ইংরেজিতে বলে, আমরা বাংলায় লিখলাম ব্যবসায়িক প্রকৃতি। এটা বলছে
যে হিসাব প্রক্রিয়াটা এক এক প্রতিষ্ঠানে এক এক রকম হতে পারে, এটা মেনে নিতে হবে। আমরা বলছি যে একই ধরনের হতে হবে, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞানের নীতিমালা, কিন্তু আবার এই হিসাব প্রকৃতি বলছে যে যেহেতু ব্যবসায়ের প্রকৃতিগতভাবে কিছু ভিন্নতা আছে, এক এক ব্যবসায় এক এক রকম বিজনেস করে, যেরকম উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এক রকমের হিসাবে হেড থাকবে, ঠিক একইভাবে ব্যবসার জন্য মানে ব্যাংকিং প্রতিষ্ঠানের একরকম, একইভাবে বীমা কোম্পানির জন্য একরকম। তো ব্যবসায়ের প্রকৃতি যেহেতু ভিন্ন, তাহলে হিসাব প্র্যাকটিসের ক্ষেত্রে, অ্যাকাউন্টিং প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু প্রকৃতিগত ভিন্নতা আসবে, এটা গ্রহণ করতে হবে। কারণ কিছু হিসাব আছে, যেরকম ব্যাংকে যে হিসাবগুলো আছে, যে খাতগুলো আছে, ব্যয়ের খাতগুলো, সম্পত্তির খাতগুলো, সেগুলো বীমা কোম্পানির জন্য থাকবে না। ঠিক একইভাবে যেটা স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান যে খাতগুলো আছে, সেটাও ব্যাংকের জন্য থাকবে না। এই জন্য ব্যবসায়ের প্রকৃতিগতভাবে হিসাবের কিছু বৈচিত্র্য বা প্রকৃতিগত কিছু পার্থক্য পরিলক্ষিত হবে এবং এটা গ্রহণ করতে হবে। এরপরে বলছে ব্যয় সুবিধা। এইটা খুব চমৎকার জিনিস, এত কিছু মিলে আসে হচ্ছে ব্যয় সুবিধাটা। এই ব্যয় সুবিধাটা বলছে যে আন্তর্জাতিক হিসাব মান বা আন্তর্জাতিক হিসাব প্রতিষ্ঠানগুলো বলছে যে হিসাবের নীতিমালাগুলো প্রয়োগ করে হিসাব সংরক্ষণ করতে হবে, কিন্তু এইখানে এসে বলছে যে হিসাবের নীতিমালা একজন পানের দোকানদার, তার জন্য কি এত কিছু মেনে হিসাব রাখা কি সম্ভব কিনা, এখানে এসে বলছে যে সব কিছু বৈধ, যখন দেখতে হবে যে হিসাব সংরক্ষণের জন্য যে ব্যয়টা সংগঠিত হবে সেখান থেকে সুবিধাটা যেন বেশি হয়। অর্থাৎ আমি হিসাব রাখতে যে এমন ভাবে ব্যয় সংগঠিত করে ফেললাম যে এই হিসাবের সুবিধাটা ব্যয় মানে সুবিধার চেয়ে ব্যয় বেশি হয়ে গেল, তাহলে সেই প্রক্রিয়া হিসাব রাখার দরকার নেই। কস্ট বেনিফিট, অর্থাৎ হিসাব প্রক্রিয়ায় যে ব্যয় সংগঠিত হবে সেই ব্যয়ের চেয়ে সুবিধাটা যদি বেশি হয়, তাহলেই আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব রাখবো, নইলে আমরা একতরফা দাখিলা পদ্ধতি বা বৈজ্ঞানিক চিরচরিত যে পদ্ধতিতে হিসাব রাখে তাহলে সেটা রাখবে। অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি অনেক সময় ব্যয় সাপেক্ষ হয়ে যাবে, সেক্ষেত্রে তাদেরকে একতরফা দাখিলা পদ্ধতি বা তাদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে হিসাব রাখার জন্য পরামর্শ দেওয়া যায়। ধন্যবাদ, আজকের জন্য এখানেই শেষ করছি। তবে এখানে এই অধ্যায় থেকে তোমাদের বিশেষ করে এমসিকিউ পদ্ধতিতে এমসিকিউ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এবং এটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে ওই অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ধন্যবাদ সবাইকে।